ঠিক আছে, আশা করি দেখা এবং শোনা যাচ্ছে ঠিকঠাক। তো আজকে আমাদের আলোচনার যে বিষয়টা হবে সেটা হচ্ছে ব্রুনারের যে তত্ত্ব রয়েছে সেই ব্রুনারের থিওরিটা আমরা আজকে কমপ্লিট করব। আগের দিন আমরা চিন্তন প্রক্রিয়া করেছি, যারা ক্লাস করনি অবশ্যই রেকর্ড ভিডিওটা কিন্তু দেখে নেবে। দেখো, তো আজকে আমরা যে ব্রুনারের থিওরিটা করব তার আগে দু একটা কথা আমাদেরকে জানতে হবে। যেমন এই যে ব্রুনার, তার পুরো নাম হচ্ছে কি জেরমি ব্রুনার। ঠিক আছে, এই ব্রুনারের পুরো নাম জেরমি ব্রুনার। তাকে বলা হয় ফাদার অফ স্ক্যাফোল্ডিং। মনে রাখবে, স্ক্যাফোল্ডিং এর জনক বলা হয় ব্রুনারকে। আচ্ছা, এই যে স্ক্যাফোল্ডিং, এই স্ক্যাফোল্ডিংটা কি কেউ বলতে পারবে আমাকে? স্ক্যাফোল্ডিং কি? পিয়ালি সাময়িকভাবে কৃষ্ণেন্দু কেউ হেল্প বলতে? করা, হ্যাঁ বলো পিয়ালি। মানে যে মোর নলেজেবল পার্সন সে মানে হেল্প করে, মানে জানা জিনিসটা একটু হেল্প করে তাকে শিখিয়ে দেওয়াটাকে স্ক্যাফোল্ডিং বলে। একদম, সাহায্য করা বা হেল্প করা, সাহায্য সেটাকে করা, হ্যাঁ। স্ক্যাফোল্ডিং। আর এই যে স্ক্যাফোল্ডিং ভাড়াবন্ধন। শিখনের ক্ষেত্রে, হ্যাঁ ভাড়াবন্ধন, এটাকে বাংলাতে ভাড়াবন্ধন বলে। আর এই যে প্রথম শিক্ষার ক্ষেত্রে এই স্ক্যাফোল্ডিং এর ধারণা প্রথম দেন কে? এই যে ব্রুনার কিন্তু প্রথম ধারণা দেন, সেই কারণে তাকে ফাদার অফ স্ক্যাফোল্ডিং বলা হয়। ব্রুনারের এই যে থিওরিটা রয়েছে, এই থিওরিটাকে কি বলা হচ্ছে? আবিষ্কারমূলক শিখনের তত্ত্ব। আবিষ্কারমূলক শিখনের তত্ত্ব, এখান থেকে মনে রাখতে হবে ব্রুনার এক প্রকার থিওরি আবিষ্কার করেছিলেন যেটাকে বলা হতো ডিসকভারি লার্নিং। ঠিক আছে, যদি আসে পরীক্ষাতে যে ডিসকভারি লার্নিং এই মেথডের প্রবক্তাকে বা ডিসকভারি লার্নিং এর জনককে, মনে রাখবে ব্রুনার। ডিসকভারি লার্নিং কি? অনেকটা সেই আধুনিক যে শিক্ষা রয়েছে সেটার মতোই, অর্থাৎ কোনো প্রবলেমে যদি শিশুরা পড়ে তাহলে সরাসরি সেই প্রবলেমের সলিউশনটা শিশুকে না বলে দিয়ে তাকে বেশ কিছু হিন্টস, ক্লু, এই সমস্ত কিছু দেওয়ার মাধ্যমে সে নিজে যাতে ডিসকভার করতে পারে সলিউশনটা কি, অ্যান্সারটা কি, সেটা যাতে সে নিজে খুঁজে বের করতে পারে সেই দিকে উৎসাহিত করা, এই প্রসেসটাকেই ডিসকভারি লার্নিং বলা হচ্ছে। তো ডিসকভারি লার্নিং এই থিওরিটাকে দিয়েছেন ব্রুনার দিয়েছেন। স্ক্যাফোল্ডিং এর জনক কাকে বলা হচ্ছে? ব্রুনারকে বলা হচ্ছে। ব্রুনারের যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্বটার নাম কি? আবিষ্কারমূলক শিখন প্রক্রিয়া বা ডিসকভারি লার্নিং থিওরি। ঠিক আছে, দেখো, আমেরিকান মনোবিদ জেরোমি সেইমর ব্রুনার, এটা হচ্ছে ব্রুনারের পুরো নাম, তোমরা শুধুমাত্র ব্রুনারকেই মনে রাখবে। তো তিনি ছিলেন একজন অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট মানে কি? যে সমস্ত মনোবিদরা বা যে সমস্ত মনোবিজ্ঞানীরা শিশুদের অ্যাক্টিভিটির উপর নির্ভর করে তাদের থিওরিগুলোকে দিয়েছেন, শিশুদের সক্রিয়তার উপর ভিত্তি করে দিয়েছে। যেমন পিয়াজেও একদিক থেকে অ্যাক্টিভিস্ট, আমাদের ওদিকে ব্রুনার তো অ্যাক্টিভিস্ট বটেই, আবার ওদিকে ওয়াটসন তিনিও অ্যাক্টিভিস্ট। পরে পরে পড়বো, মানে যাদের থিওরির মধ্যে শিশুর সক্রিয়তাটা বেশি প্রাধান্য পেয়েছে তাদেরকে আমরা অ্যাক্টিভিস্ট বলছি। তো ব্রুনার ছিলেন একজন ক্রিয়াবাদী বা অ্যাক্টিভিস্ট, এবং তিনি অন্যদিকে প্রজ্ঞাবাদী মনোবিজ্ঞানীও ছিলেন। পিয়াজের মতোই তিনিও প্রজ্ঞাবাদী মনোবিজ্ঞানী ছিলেন, তাকে কগনিটিভ সাইকোলজিস্টও বলা হতো। তিনি 1915 সালের 1 অক্টোবর আমেরিকা নিউ ইয়র্কে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিয়াজের মতো তিনিও প্রজ্ঞামূলক বিকাশ নিয়ে আলোচনা করেছেন, কিন্তু ফেমাস পিয়াজেরটাই বেশি। ঠিক আছে, দেখো, তিনি তার যে থিওরি দিয়েছেন, টোটাল থিওরিতে তিনি তিনখানা স্তরের কথা বলেছেন। ওকে, পরপর এই তিনটে স্তরের নাম আমাদের মনে রাখতে হবে। এখান থেকে টেট 2022 সালে আমাদের একটা 2022 সালে একটা প্রশ্ন এসেছিল। তো কি কি? তার প্রথম যে স্তর রয়েছে ব্রুনারের তত্ত্বের, সেই স্তরটার নাম হচ্ছে এনঅ্যাক্টিভ স্টেজ। তোমরা ইংরেজিতে মনে রাখবে এনঅ্যাক্টিভ স্টেজ। দুই নম্বর যে নম্বর 2 নম্বর স্তরের নাম হচ্ছে আইকনিক স্টেজ। 3 নম্বর যে স্তর রয়েছে, 3 নম্বর স্টেজের নাম হচ্ছে সিম্বলিক স্টেজ। তো একটা জিনিস সবসময় মনে রাখবে, যে কোনো প্রশ্নে এই এনঅ্যাক্টিভ এবং আইকনিকের অন্য একাধিক নাম হয়। ঠিক আছে, আইকনিককে পিকচারিয়াল বলা হয়, এনঅ্যাক্টিভকেও অনেক অন্য নামে উল্লেখ করা যেতে পারে, কিন্তু এই যে সিম্বলিক স্টেজ এটা সবসময় মনে রাখবে 3 নম্বরে থাকবে। অর্থাৎ একটা শিশু সর্বপ্রথম এনঅ্যাক্টিভ স্টেজের মধ্যে প্রবেশ করে, তারপরে আইকনিক স্টেজের মধ্যে প্রবেশ করে, লাস্টে তার মধ্যে সিম্বলিক স্টেজ ডেভেলপ হয়। তাহলে এই তিনটে স্টেজের নাম কিন্তু একদম আত্মস্থ করে ফেলো, এনঅ্যাক্টিভ, আইকনিক, সিম্বলিক। এনঅ্যাক্টিভ, আইকনিক, সিম্বলিক, শর্টকাটে মনে রাখতে পারো ইআইএস, এটাকেও মনে রাখতে পারো ইআইএস, এনঅ্যাক্টিভ, আইকনিক, সিম্বলিক।
ঠিক আছে। এবার এগুলো কি না, ব্রুনার বলছেন যে একটা ছোট্ট বাচ্চা যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন সে সবকিছুই শিখছে, কারণ আমরা জানি যে একটা শিশু কোনো কিছুই শিখে জন্মায় না। এবার সে কোন কোন প্রসেসের মাধ্যমে শিখছে সেই বয়স সীমাগুলোকে নির্দিষ্ট স্টেজের মধ্যে তিনি পরিপূর্ণ করেছেন। যেমন এই যে এনঅ্যাক্টিভ স্টেজ, একটু ভালো করে যদি আমরা এনঅ্যাক্টিভ বানানটাকে লক্ষ্য করি, দেখো এর মধ্যে অ্যাক্টিভ কিন্তু রয়েছে, এই যে তাই না, অ্যাক্টিভ বানান কিন্তু এর মধ্যে রয়েছে, ইনঅ্যাক্টিভের মধ্যেই দেখো অ্যাক্টিভ রয়েছে। তো থেকে মনে রাখবে ইনঅ্যাক্টিভ স্টেজ এর অর্থ হচ্ছে এই সময় শিশুরা বিভিন্ন অ্যাক্টিভ, কথাটা কেটে যাচ্ছে আমি বুঝতে পারছি, আমি রিপিট করে দিচ্ছি, সেগুলো বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুরা এই স্টেজে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে শিখবে। ঠিক আছে, মানে সক্রিয় থাকবে। যেমন এই যে ছবিটা দেখতে পাচ্ছ, লেখা আছে দেখো প্লে উইথ এ বুক, অর্থাৎ তারা একটি বইটা তারা সেই বইটিকে তারা পড়তে পারছে না, কিন্তু সেই বইটিকে নিয়ে নাড়াচাড়া করছে, সেই বইটিকে নিয়ে খেলা করার মাধ্যমে বিভিন্ন কিছু শিখছে। ঠিক আছে, দেখো লার্ন থ্রু মুভমেন্ট অর অ্যাকশন, অর্থাৎ যে কোনো প্রশ্নে যদি এই যে অ্যাকশন, মুভমেন্ট, অ্যাক্টিভিটি এই সমস্ত কথাগুলো উল্লেখ থাকে, তার মানে সেটা ইনঅ্যাক্টিভ স্টেজের অন্তর্গত হবে। এগুলো সবের কি পয়েন্ট। তাহলে ইনঅ্যাক্টিভ স্টেজ কি না, নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত শিশুদের মধ্যে ভাষার বিকাশ হয় না, তো সেই টাইমে কি করে তারা বিভিন্ন জিনিস নাড়াচাড়া করে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সক্রিয়ভাবে অ্যাক্টিভলি বিভিন্ন জিনিস শিখতে থাকে। যেমন কিভাবে ব্রাশ করতে হয়, কিভাবে বোতল থেকে জল পান করতে হয়, তাই না, এই সমস্ত কিছু, কিভাবে হাঁটতে হয়, যে হাঁটা চলা শেখা, মানে সঞ্চালনমূলক বিকাশ সমস্ত কিছু এই ইনঅ্যাক্টিভ স্টেজের মধ্যে পড়ে। এরপরে শিশু যখন একটু বড় হলো তখন এই স্টেজটা, পরবর্তী স্টেজ এলো আইকনিক স্টেজ। আইকনিক স্টেজ, এখানে আমরা আইকন মানে কি আমরা জানি, আইকন মানে হচ্ছে বিভিন্ন সিম্বলকে বোঝানো হয় যেগুলোকে আমরা চোখে দেখে বুঝতে পারি। যেমন তোমার ফোনের মধ্যে একটা এরকম এফ লেখা আইকন রয়েছে, তাই না, এরকম একটা এফ লেখা আইকন আছে, যেটা একটা এরকম লাল রঙের একটা আইকন রয়েছে, ইউটিউব বলো, তাই না। তো এগুলো কি, এগুলো সব একটা করে আইকন। আইকনিক স্টেজে কি বলা হচ্ছে, আমরা যেমন এই ইউটিউবের এই যে সিম্বল, সেটাকে দেখে বুঝতে পারছি যে তোমার ফোনের স্ক্রিনের ঠিক এই জায়গায় টাচ করলে ইউটিউব ওপেন হবে, বা এই জায়গায় ক্লিক করলে ইউটিউব ওপেন হবে। ঠিক আছে, এই যেমন উপরে দেখতে পাচ্ছ, এগুলো সব একটা করে কি আইকন। তো সেরকমই আইকন মানে হচ্ছে সেটা সরাসরি ইমেজ বা ছবির সাথে সম্পর্কযুক্ত, আর ছবি বা ইমেজকে আমরা কি করি, দেখি। তো আইকনিক স্টেজে এখানে শিশুর দেখার কাজটা, আইকনিক স্টেজে কি প্রাধান্য পাচ্ছে, শিশুর কাজ প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো লার্ন থ্রু ইমেজ অর আইকন, এখানে শিশু বিভিন্ন কিছু শেখে ছবি দেখার মাধ্যমে। দেখো লুক অ্যাট পিকচার্স, বইয়ে বিভিন্ন ছবি দেখে, যে এটা হচ্ছে ক্যাবেজ, এটা হচ্ছে কলিফ্লাওয়ার, এটা হচ্ছে ক্যারট, এটাকে বলা হয় পটেটো, এটাকে বলা হয় টমেটো। এই সমস্ত ছবি দেখে তারা বিভিন্ন সবজির নাম শিখছে, তারা বিভিন্ন পাখির নাম শিখছে, বিভিন্ন অ্যানিমেলস এর নাম শিখছে। ঠিক আছে, যেটাই শিখছে পুরোপুরি ছবি দেখে। তবে এর আগের স্টেজে তারা কিভাবে শিখছিল, অ্যাক্টিভলি শিখছিল হাতে নাড়াচাড়া করার মাধ্যমে, আর এই আইকনিক স্টেজে এসে তারা ছবি দেখে কিন্তু ব্যাপারগুলো শিখছে। ঠিক আছে, আর পরবর্তী লাস্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে সিম্বলিক স্টেজ। সিম্বল মানে কি, চিহ্ন, অর্থাৎ এই সময় থেকে মনে রাখবি শিশুদের মধ্যে ইশারার বোধ জন্মায়, তারা ইশারা বুঝতে পারে বা ইশারা করে দু একটা কথাবার্তা বলতে চায়। অর্থাৎ এই বয়সের বাচ্চারা জল পান করার সময় ইশারা করবে, জল পান করার মতো, হ্যাঁ, বা স্কুল যাওয়ার মতো ইশারা করবে, ইশারা নাটক ইত্যাদি তারা এই সময় করে থাকে। এছাড়া গাণিতিক বিভিন্ন চিহ্ন যেগুলো আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ব্র্যাকেট ইত্যাদি, এই ধরনের বিভিন্ন গাণিতিক চিহ্ন, সেইগুলো সম্পর্কে তাদের এই টাইমে ধারণা জন্মায়। আর একটা কি না, তারা বিভিন্ন বর্ণ লিখতে শেখে, যে কোনো ভাষার হতে পারে। যেমন এখানে এই যে আর ই এ ডি, রিড, তো এগুলো সব আসলে কি একটা করে তো চিহ্ন, তাই না, এরকম একটা চিহ্ন যেটার নাম হচ্ছে আর, তাই তো, এর উচ্চারণ আর, তাই তো, এরকম কয়েকটা চিহ্ন যখন পরপর বসেছে তখন এর উচ্চারণ হয়েছে রিড। রিড এর একটা অর্থ দাঁড়াচ্ছে রিড মানে পড়া, তাই না। তো প্রত্যেকটা বর্ণ যে কোনো ভাষার, সেগুলো অ্যাকচুয়ালি একটা করে চিহ্ন, এরকমই যোগ বিয়োগ গুণ ভাগের মতোই চিহ্ন। অর্থাৎ এই বয়স থেকে তাদের বর্ণ সম্পর্কে, বর্ণ মানেই চিহ্ন, তো বর্ণ সম্পর্কে ধারণা জন্মায়।
তারা কোনো কিছুকে লিখতে শেখে, কোনো বই থেকে বিভিন্ন ভাষার শব্দ পড়তে শেখে বানান করে করে, ঠিক আছে। তো সিম্বলিক স্টেজে এই সমস্ত কিছু হচ্ছে। তাহলে তিনটেকে যদি আমরা একসাথে একবার ছোট করে বলি, তাহলে ব্রুনার তার যে থিওরি দিয়েছেন সেখানে তিনখানা স্টেজ রয়েছে। প্রথম স্টেজকে বলা হচ্ছে ইনঅ্যাক্টিভ স্টেজ, যার মধ্যে শিশুরা অ্যাক্টিভলি যে কোনো কাজ শিখে থাকে, যেমন বই, খাতা ইত্যাদি হাতের দ্বারা নাড়াচাড়া করার মাধ্যমে তারা বিভিন্ন জিনিস শেখে। দ্বিতীয় স্টেজ হচ্ছে আইকনিক স্টেজ। আইকন মানে ছবি বা ইমেজ, অর্থাৎ ছবি দেখে বা ইমেজ দেখে চোখে দেখার মাধ্যমে কোনো কিছু শেখে, যেমন বিভিন্ন সবজির ছবি দেখে সবজির নাম, ফলের নাম, পাখির নাম, পশুর নাম ছবি দেখে শিখতে পারে। আর সিম্বলিক স্টেজের মধ্যে বিভিন্ন চিহ্ন সম্পর্কে ধারণা জন্মায়, তাদের বিভিন্ন ইশারা সম্পর্কে তারা ইশারা বুঝতে পারে এবং ইশারা করতে শেখে, বর্ণ সম্পর্কে রিডিং পড়া এবং লেখা সম্পর্কে আস্তে আস্তে ধারণা জন্মায়, ঠিক আছে। এই তিনটে হচ্ছে স্টেজ। 2022 সালে যে প্রশ্নটা দিয়েছিল এলোমেলো করে সাজিয়ে দিয়েছিল এবং পরপর সাজাতে বলেছিল। পরপর যদি সাজাতে বলে সর্বদা প্রথমে ইনঅ্যাক্টিভ স্টেজ হবে, তারপরে আইকনিক হবে, তারপরে সিম্বলিক হবে। এটা কিন্তু ওলটপালট করলে ভুল হয়ে যাবে। এবার আসি বিস্তারিত আলোচনাতে। দেখো, ইনঅ্যাক্টিভ স্টেজ এটাকে বাংলাতে সক্রিয়তার স্তর বলে। কেউ বাংলাটা ভুলেও মুখস্থ করতে যাবে না, কারণ সক্রিয়তার স্তর এর অন্য আলাদা নাম দিতে পারে। সব থেকে ভালো ইংরেজিটা বড়, একটা মুখস্থ করলেই সমস্ত কাজ হয়ে যাবে। তো ইনঅ্যাক্টিভ স্টেজ যেটা রয়েছে, দেখো এই স্তরের বয়স সীমা জন্ম থেকে 3 বছর, অর্থাৎ 0 থেকে 3 বছর পর্যন্ত হচ্ছে এই ইনঅ্যাক্টিভ স্টেজের সময়সীমা, অর্থাৎ শৈশব কাল পর্যন্ত কিন্তু চলছে। এই স্তরে শিশুরা নিজেরা কাজটি সম্পাদন করে জ্ঞান অর্জন করতে চায়। এরা সবসময় কি থাকবে? এরা সবসময় অ্যাক্টিভ থাকবে, সক্রিয় থাকবে। যে কোনো কাজ তারা সবসময় নিজেরা করতে চায়। তুমি একটা ছবি এঁকে দিলে, তারা চাইবে সেই ছবিটাকে নিজেরা রং করবে। তুমি যদি বলে দাও আমি সুন্দর করে রং করে দিচ্ছি, তারা কাঁদতে লাগবে। তারা কি বলবে? আমি রং করব। তো এরকম তারা অ্যাক্টিভনেস তাদের মধ্যে সবসময় থাকে এই স্টেজের মধ্যে। অর্থাৎ এখানে শিখন হয় হাতে কলমে, তারা হাতে কলমে বিভিন্ন কাজ শেখে। এই স্তরে সক্রিয়তা প্রাধান্য পায়। এই যেটা বললাম, সবসময় শিশুরা অ্যাক্টিভ থাকে, বিভিন্ন অ্যাক্টিভিটি তারা করে। সেই জন্য এই স্তরকে শিখনের কার্যকরী করতে গেলে বিষয় সংক্রান্ত হাতে যোগ দিতে হবে। এই স্তরকে অ্যাকশন বেস স্টেজ বলা হয়, এটা মাথায় রাখবে। এই স্তরের অন্য নাম কি? এই স্তরের অন্য নাম হচ্ছে অ্যাকশন বেস স্টেজ। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ব্রুনারের থিওরিতে কোন স্তরকে অ্যাকশন বেস স্টেজ বলা হয়? অ্যাকশন মানে অ্যাক্টিভনেস, আর অ্যাকশন রয়েছে বা অ্যাক্টিভিটি রয়েছে ইনঅ্যাক্টিভ স্টেজের মধ্যে। প্রথম স্তর অর্থাৎ ইনঅ্যাক্টিভ স্টেজকে অ্যাকশন বেস স্টেজ বলা হয়, ঠিক আছে। 2 নম্বর স্টেজের দিকে আমরা যদি দেখি, দেখো আইকনিক স্টেজ, যেটাকে বাংলাতে মূর্ততার স্তর বলা হয়, চিত্রতার স্তর বলা যেতে পারে। ওই জন্য বললাম একাধিক মানে হয় এর। তো আইকনিক স্টেজ মনে রাখবে শুধু একটাই। দেখো এর সময়সীমা হচ্ছে 3 বছর থেকে 7 বছর বয়স পর্যন্ত। অর্থাৎ দেখো পরবর্তী থেকে বাল্যকাল যে শুরু হচ্ছে সেই টাইম পর্যন্ত এই আইকনিক স্টেজ থাকছে। এর আমরা যে কি পয়েন্ট সেটা কি না, সেটা হচ্ছে ছবি দেখে শেখা। এর কি পয়েন্ট কি? ছবি দেখে শেখে, ঠিক আছে। দেখো এই স্তরের সময়সীমা 3 থেকে 7 বছর। এই স্তরে শিশু দৃষ্টিমূলক উদ্দীপকের সাহায্যে জ্ঞান অর্জন করে। দৃষ্টিমূলক উদ্দীপক এখানে কি আমরা জানি বিভিন্ন টিএলএম তোমরা পড়েছো। টিএলএম 3 প্রকারের হয়ে থাকে, তাই না? একটা হয় ভিজুয়াল, একটা হয় অডিও, আর একটা অডিও ভিজুয়াল। তো এখানে যে ভিজুয়াল টিএলএম যেগুলো রয়েছে, যেমন ম্যাপ হতে পারে, কোনো ছবি হতে পারে, চার্ট হতে পারে, এই সমস্ত কিছু। তো এই সবের মাধ্যমে ছবি দেখে তারা শেখে। এই স্তরে দৃশ্যমান মূর্ত বস্তু প্রাধান্য পায়, অর্থাৎ দৃষ্টিমূলক প্রত্যক্ষণই শিশুর প্রজ্ঞামূলক বিকাশকে বিশেষভাবে সাহায্য করে। এই লাইনটা একটু ভালো করে বোঝো। দৃষ্টিমূলক প্রত্যক্ষণ শিশুর প্রজ্ঞামূলক বিকাশকে কিভাবে বিশেষভাবে সাহায্য করছে না, প্রজ্ঞামূলক বিকাশ বলতে আমরা সঠিক জ্ঞানের বিকাশকে বোঝায়। অর্থাৎ ব্রুনারের তত্ত্ব সম্পর্কে যে সঠিক থিওরিগুলো তোমরা এখন পড়ছো, এটাও কিন্তু তোমাদের প্রজ্ঞামূলক বিকাশ ঘটছে। তো একটা শিশু যখন ছবি দেখে শিখবে যে এই পাখিটিকে বলা হয় উডপিকার, এরকম পাখি এটাকে কিংফিশার বলা হয়, এটাকে বলা হয় মার্টিন, এটাকে বলা হয় প্যারট। তো এই সমস্ত পাখিগুলোর নাম যখন একটা শিশু শিখছে, সেটা সঠিক শিখছে, তার মানে সেটা তার প্রজ্ঞামূলক বিকাশ ঘটছে। বিভিন্ন পাখির নাম সে ইংরেজিতে চিনতে পারছে, এবং সেটা কিভাবে? ছবি দেখার মাধ্যমে, অর্থাৎ প্রত্যক্ষণের মাধ্যমে। তো অর্থাৎ এখানে এটাই বলা হয়েছে যে ছবি দেখে সঠিক জ্ঞান অর্জন করে, এর ফলেই প্রত্যক্ষণের কারণে তাদের প্রজ্ঞামূলক বিকাশ বিশেষভাবে কিন্তু ঘটছে এখানে। দেখো এই স্তরে শিখনের জন্য দৃষ্টিমূলক উদ্দীপক বিশেষভাবে ভূমিকা নিয়ে থাকে। অর্থাৎ যত প্রকারের 2D বা 3D টিএলএম রয়েছে, এলটিএম রয়েছে, যেমন কি হতে পারে? চার্ট হতে পারে,
কোনো মানচিত্র হতে পারে, নিউজ পেপার হতে পারে, বই হতে পারে, কোনো ছবি হতে পারে ইত্যাদি। তো এই দৃষ্টিমূলক মানে যেটা চোখে দেখে কোনো কিছু শেখা যায় সেরকম, তো সেই সমস্ত টিএলএম গুলো এই স্তরের মধ্যে ব্যবহার করা যুক্তিযুক্ত বেশি হয়। সেই জন্য কোনো ধরনের জ্ঞান অর্জনের জন্য শিক্ষক শিক্ষিকা ভিজুয়াল টিচিং এইড ব্যবহার করেন। আচ্ছা, অডিও টাইপ টিচিং এডের উদাহরণ কেউ বলতে পারবে? শুধুমাত্র অডিও কি হবে? টেপ রেকর্ডার। টেপ রেকর্ডার হবে, রেডিও। রেডিও হবে, হ্যাঁ। একদম। আর অডিও ভিজুয়াল যদি বলে, টিভি, টিভি, টেলিভিশন হবে, কম্পিউটার, মোবাইল ফোন, কম্পিউটার। কম্পিউটার, হ্যাঁ। হ্যাঁ। আর শুধুমাত্র ভিজুয়াল বললে ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড হবে, ব্ল্যাকবোর্ড। পাঠ্যপুস্তক, ছবি, চার্ট, মানচিত্র, চার্ট। এই সমস্ত। হ্যাঁ। হ্যাঁ। তো আইকনিক স্টেজে তাহলে মনে রাখবে, আইকনিক স্টেজে শিশুদেরকে কোন ধরনের টিএলএম এর সাহায্যে শিক্ষাদান করা বেশি যুক্তিযুক্ত? না এই যে আমাদের ভিজুয়াল টিএলএম, ঠিক আছে, ভিজুয়াল যেমন তোমার চার্ট, মানচিত্র, এই সমস্ত কিছু যেটা চোখে দেখে কোনো কিছু শিখবে, কারণ এখানে ছবি ইমেজ দেখে বা আইকন দেখে শেখে তাই। আচ্ছা, লাস্ট স্টেজ হচ্ছে আমাদের সিম্বলিক স্টেজ। সিম্বলিক স্টেজ যেটাকে সাংকেতিক স্তর বলা হচ্ছে। দেখো এই স্তরের সময়সীমা হলো 8 বছর থেকে পরবর্তী সময় পর্যন্ত, অর্থাৎ উত্তর বাল্যকাল বা লেটার চাইল্ডহুড যেটা রয়েছে, যেটাকে আমরা গ্যাং এজ বলি, তাই তো, গ্যাং এজ। সেই গ্যাং এজ 8 থেকে 9 বছরের গ্যাং এজ এর সময়সীমা। এই গ্যাং এজকে আমরা 8 থেকে 9 বছর যেটাই লেটার চাইল্ডহুড, তো এই টাইমের মধ্যেই সিম্বলিক স্টেজ আসছে, অর্থাৎ এই সময়তে শিশুরা বিভিন্ন ধরনের সিম্বল, চিহ্ন, এই সমস্ত কিছু সম্পর্কে তাদের ধারণা জন্মায়। দেখো উত্তর বাল্যকাল থেকে অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়ঃসন্ধিকাল পর্যন্ত চলে। এই সময়তে কি হয়, ইশারা, বিভিন্ন ধরনের ইশারা, এই সমস্ত কিছু শিশুরা শিখতে থাকে। দেখো এই স্তরে ধারণা অর্জনের সময় ব্যক্তি সংকেত, চিহ্ন, যুক্তি প্রভৃতির ব্যবহার করে থাকে। এই স্তরে ব্যক্তি বিমূর্ত চিনতে পারে, বিমূর্ত চিন্তন করতে পারে, মানে কি, তারা কল্পনা করতে পারে। এই স্তরে শিশুরা কল্পনা করতে পারে। মনে রাখবে, কল্পনা সবসময় বয়ঃসন্ধি কাল থেকে তারা করতে শেখে, তার আগে নয়। 11+ যখন তাদের বয়স হয় তখন থেকে তারা বিমূর্ত কল্পনা বা বিমূর্ত চিন্তন করতে পারছে। দেখো এই স্তরে ব্যক্তি কঠিন বিমূর্ত ধারণা অর্জন করতে সক্ষম হয়। যে কোনো প্রকারের কঠিন বিমূর্ত, যেমন গাণিতিকের যে চিহ্ন রয়েছে বা আদার্স, রুট ওভার, হ্যাঁ, তো এই সমস্ত যত রকম চিহ্ন রয়েছে সমস্ত প্রকার, এগুলো কি, এগুলো তো এক প্রকারের বিমূর্ত সাংকেতিক ধারণা। কারণ বাস্তবে এই রুট বা এদের মান নির্দিষ্টভাবে, এই যে পায়ের মান 22/7, এর বাস্তব ভিত্তি আছে কি, এটা সবটাই একটা গাণিতিক হিসাব, যেটা সঠিক কিন্তু সেটা বিমূর্ত। ঠিক আছে, পাই মানে যে 22/7, পাইকে আমরা পাই নামক এরকম একটা পাথরের টুকরোকে ভাঙলে 22/7 পাবো, এরকম তো নয়। মানে বাস্তব মূর্ততা নেই কিন্তু বিমূর্ত দিক থেকে এটা সঠিক। তো এরকম গাণিতিক, সমস্ত গাণিতিক চিহ্নই বিমূর্ত এবং সঠিক। ঠিক আছে, তো এই বিমূর্ত সাংকেতিক ধারণা শিশুরা কিন্তু এই সিম্বলিক স্টেজের মধ্যে পায়। আর এই স্তরে দেখো গাণিতিক বিভিন্ন চিহ্ন, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই সমস্ত চিহ্ন দেখে তারা বিভিন্ন হিসাব করতে পারে। তাহলে ছোট বড় হিসাব করতে কিন্তু এই স্তর থেকে শিখছে তারা। এরপরে আসি ডিসকভারি লার্নিং এর মধ্যে। তো সাম ইম্পর্টেন্ট কনসেপ্ট গিভেন বাই ব্রুনার। ব্রুনার বেশ কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট দিয়েছেন, যার মধ্যে দুটো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডিসকভারি লার্নিং আর হচ্ছে আমাদের স্পাইরাল কারিকুলাম। স্পাইরাল কারিকুলাম, ঠিক আছে, এই দুটো কি আমরা দেখবো। দেখো তো প্রথম আসি ডিসকভারি লার্নিং এর মধ্যে। ডিসকভারি লার্নিং কে বাংলাতে আবিষ্কারমূলক শিখন বলে। যদি আসে আবিষ্কারমূলক শিখন তত্ত্বের জনককে, ব্রুনার উত্তর করবে। ঠিক আছে, ডিসকভারি লার্নিং, ফাদার অফ ডিসকভারি লার্নিং ব্রুনার। তো এই ডিসকভারি লার্নিং এর মোদ্দা কথা কি, আমি যদি সহজ ভাষায় বলি, ধরো একটা ছোট বাচ্চা ছেলে, তাকে তুমি একটা যোগ করতে দিয়েছো, সেই যোগটাকে করতে পারছে না, তখন তুমি তাকে সরাসরি উত্তরটা না বলে দিয়ে যে এত উত্তর হবে, সেটা না বলে দিয়ে তাকে ফ্যাসিলিটেট করছো যে এরকম ভাবে তুমি যোগ করো, এখানে 4টে দাগ টানো, এখানে 5টা দাগ টানো, এরপর সমস্ত দাগগুলোকে গোনো, 5 আর 4 বদল 9, তাহলে এখানে 9 লেখো, আবার এখানে 2টো দাগ দাও, এখানে একটা দাগ দাও, 1 2 3 হলো, তাহলে এখানে 3 লেখো, এরকম ভাবে। বা কেউ একটা কোনো উদাহরণ বুঝতে পারছে না, ধরো মালভূমি বুঝতে পারছে না, তখন তুমি তাকে টেবিলটা দেখিয়ে সহজ ভাষায় মালভূমি বোঝালে। বা
ত্রিভুজের ধারণা তুমি দিতে চাইছো, কেউ বুঝতে পারছে না ত্রিভুজ কি, তখন তুমি একটা সিঙ্গারা ছবি আঁকলে বা একটা সিঙ্গারা তুমি নিয়ে এলে, তারপর সেই সিঙ্গারা ছবি দেখে তুমি তাকে ত্রিভুজের ধারণা দিলে, তাই না? তো এই যে জিনিসটা মানে সরাসরি উত্তর না বলে, সরাসরি কনক্লুশনের মধ্যে না গিয়ে আমরা সাহায্য করছি শিশুকে, যাতে শিশু নিজেই কোনো কিছুকে ডিসকভার করতে পারে, আবিষ্কার করতে পারে। এটা আবিষ্কারমূলক শিখনের মূল বক্তব্য। দেখো, শিক্ষার্থী নিজেই নিজের বোধগম্যতাকে তৈরি করবে, অর্থাৎ শিক্ষার্থী এখানে সক্রিয়ভাবে নিজের জ্ঞানকে নিজে অর্জন করবে, অনেকটা সেই নির্মাণবাদের মতোই, ঠিক আছে? দেখো, অর্থাৎ নিজেই নিজের জ্ঞানকে সৃষ্টি করে। এটি প্রত্যক্ষ শিখনের বিপরীত। প্রত্যক্ষ শিখন মানে কি, যে একজন টিচার এলেন, তিনি সরাসরি বেশ কিছু পাঠ দান করলেন, শিক্ষার্থীরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিল, রিভিশন করলো, পরীক্ষায় ভালো নম্বর পেয়ে গেল। তো এটা সম্পূর্ণ বিপরীত। এখানে কি টিচারের ভূমিকা গৌণ থাকছে, শিশুর ভূমিকা কিন্তু মুখ্য থাকছে। শিশু বা শিক্ষার্থী কিন্তু এই স্তরে কি করছে না, নিজেরা সক্রিয়ভাবে জ্ঞান অর্জন করছে, বিভিন্ন তথ্য খুঁজে বের করছে। দেখো, এখানে শিক্ষক শিক্ষার্থীর সামনে প্রত্যক্ষভাবে তথ্য বা অভিজ্ঞতা উপস্থাপন করেন না, অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা তিনি সরাসরি অ্যান্সারটা বলে দিলেন এমন কিন্তু করেন না। দেখো, ব্রুনার বলেন, আমাদের শিক্ষণীয় প্রতিটি বিষয় একটি নির্দিষ্ট সাংগঠনিক কাঠামো রয়েছে এবং তার কেন্দ্রে রয়েছে একটি মূল ধারণা, যা বাক্য, চিত্র বা সূত্রের মাধ্যমে প্রকাশ করা সম্ভব। এটাকে তুমি একবার যা রিডিং দেবে, এর মধ্যে আর কিছুই নেই সেরকম। যেটা তোমার ডিসকভারি লার্নিং এর মেন কথা, সেটা প্রথমেই লেখা রয়েছে এবং তোমাদের বলেও দিলাম যে কোনো একটা শিশু কোনো প্রবলেমকে সরাসরি সলভ করতে না পারলে তাকে সরাসরি উত্তরটা না বলে দিয়ে সে যাতে নিজে আবিষ্কার করতে পারে যে এই অঙ্কটা কোন পদ্ধতিতে আমি সলভ করব, কোন সূত্রটা প্রয়োগ করলে অঙ্কটা সঠিকভাবে সমাধান করতে পারবো, সেটাকে যাতে সে নিজে আবিষ্কার করতে পারে, সেই দিকে আমাদের নজর দিতে হবে। এটাই ডিসকভারি লার্নিং বা আবিষ্কারমূলক শিখন। দেখো, আবিষ্কারমূলক শিখনের শিক্ষাগত তাৎপর্যতা কি রয়েছে না, এই শিখনে শিক্ষার্থী প্রথমে সমস্যাকে আবিষ্কার করে। এটা অবশ্যই কিন্তু শিশু কেন্দ্রিক, মনে রাখবে, এটা কিন্তু অবশ্যই শিশু কেন্দ্রিক। তাহলে আবিষ্কারমূলক শিখনের কেন্দ্রবিন্দুতে কে থাকবে? অবশ্যই শিশু থাকবে। তো শিক্ষার্থী নিজে সমস্যাটিকে আবিষ্কার করলো যে কোথায় প্রবলেম হচ্ছে। দ্বিতীয়, আবিষ্কারমূলক শিখনের মাধ্যমে শিক্ষার মধ্যে যা শিখেছে তাকে ঠিকমতো চিহ্নিত করে নতুন চিন্তার দিকে অগ্রসর হতে পারে। অর্থাৎ কোন একটা অঙ্কের চ্যাপ্টার তুমি করছো, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত 10-12টা অঙ্ক করার পর 11 নম্বরে একটু অন্য টাইপের অঙ্ক এলো, তখন তুমি বুঝতে পারলে এই টাইপের অঙ্কগুলো আমি শিখেছিলাম এবং এই টাইপের অঙ্কগুলো আমি এখনো পারছি না, তাহলে আমাকে এই টাইপের অঙ্কগুলো শিখতে হবে। তো এই জিনিসটা কিন্তু আবিষ্কারমূলক শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীরও হয়, যে এই জিনিসগুলো সে শিখেছে এবং এই জিনিসটাই তার আটকে যাচ্ছে, অর্থাৎ সে নিজেই বুঝতে পারলো, নিজেই আবিষ্কার করতে পারলো যে আমার এই জায়গায় খামতি রয়েছে, ঠিক আছে? তারপরে দেখো, শিক্ষার্থীরা এখানে নিজেরাই নিজেদের ধারণা তোলে। অবশ্যই যখন যে কোনো ব্যক্তি যখন কোনো জিনিস আবিষ্কার করে, যেমন ধরো থমাস আলভা এডিসন যখন বিজুলি বাতি আবিষ্কার করলেন, তখন কি সেটাকে অবশ্যই তিনি নিজে আবিষ্কার করেছেন, অন্য কেউ আবিষ্কার করে তার নাম দেননি, তাই না? তো এখানেও তাই, শিক্ষার্থীরা যে জ্ঞান আবিষ্কার করছে, যে ধারণা আবিষ্কার করছে, সেটাকে সে নিজেই করছে, অন্য কেউ নয়, অন্য কোনো টিচার বা অন্য কোনো স্টুডেন্ট নয়। তাই এখানে শিখনের বিষয়টি তাদের কাছে অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে। মানে ব্যাপারটা এরকম হয়, দেখবে কোনো একটা অঙ্ক তোমার আটকে গেছে, সেই অঙ্কটা তুমি একটু কোনো সলিউশন বই দেখে বা ইউটিউব দেখে বা কোনো স্যারের কাছ থেকে করে নিলে, সেটা যতদিন না মনে থাকবে, কিন্তু সেই অঙ্কটাকে তুমি খুঁটে খুঁটে অনেক চেষ্টা করে একদিন দুদিন সময় নিয়ে যদি নিজে এক সময় মিলিয়ে ফেলো সঠিক পদ্ধতিতে, সেই অঙ্কটা সারা জীবন ওই ধরনের অঙ্কে তুমি আর আটকাবে না, তাই না? কারণ কি? কারণ ওটা তুমি নিজে আবিষ্কার করেছো, নিজে সঠিক উত্তরটা মেলাতে পেরেছো। কিন্তু তুমি তার আগে যত ভালো স্যারের কাছেই পড়ো, 10 বছর পর হয়তো ভুলে যাবে অঙ্কটা। নিজে করতে পারলে সেটাকে আর জীবনে ভুলবে না। তো শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই জিনিসটাই হয়। ধরো কোনো একটা শিক্ষার্থী কোনো একটা যোগ পারছে না, আমি চাইলেই সেখানে বলে দিতে পারি যে ওটা 40 উত্তর হবে বা 42 উত্তর হবে, কিন্তু সেই ক্ষেত্রে শিক্ষার্থী সেটা কিন্তু কোনো কাজে লাগছে না। অপরপক্ষে আমি যদি এটা সঠিক উত্তরটা না বলে দিয়ে আমি তাকে প্রসেসটা বলে দিই যে এরকম ভাবে দাগ টেনে টেনে যোগটা করো, দেখো এত উত্তর আসবে, তো সে আমার কথা শুনে যখন নিজে নিজে আবিষ্কার করলো, তখন কিন্তু সেটা অনেক বেশি ফলপ্রসূ হলো, সেটা অনেক বেশি উপযোগী হলো সেই শিক্ষার্থীর পক্ষে। ঘরে দেখো, এই শিখনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে
মধ্যে সমস্যা সমাধানের আত্মবিশ্বাস ও নির্ভরশীলতা জন্মায়। অর্থাৎ তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস আসে যে হ্যাঁ পারবো। অর্থাৎ দেখো তোমাদের মধ্যেই ধরো কারো অঙ্কে বেশ ভয় রয়েছে, তো সেই ক্ষেত্রে অঙ্কে স্যার কিছু অঙ্ক করতে দিলেন, তোমরা আস্তে আস্তে দেখছো করতে পারছো, তখন তোমাদের নিজেদের মধ্যেই একটা আত্মবিশ্বাস আসবে, তাই না, যে হ্যাঁ আমি তো এবার অঙ্ক পারছি। বা আস্তে আস্তে সিডিপিতে ভয় ছিল, এবার ক্লাসগুলো করতে করতে দেখা যাচ্ছে সিডিপির বেশ কিছু প্রশ্ন এবার তোমার চোখের সামনে যেন উত্তরগুলো ভেসে আসছে যে হ্যাঁ এটার উত্তর এই কারণে এটা হবে। ঠিক ভুল পেডাগজিতে যেগুলো হতো সেগুলো এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে তোমার মধ্যে এবার আত্মবিশ্বাস আসবে যে হ্যাঁ এবার আমি সিডিপি পারছি, এবার হয়তো আমাকে ভালো নম্বরটা আমি তুলতে পারবো। তো এই রকম আত্মবিশ্বাস ডিসকভারি লার্নিং এর ফলে শিশুদের মনেও কিন্তু হয়। তারাও যখন নিজে নিজে বিভিন্ন শিক্ষণ পদ্ধতি আবিষ্কার করছে, সেই পদ্ধতিতে শিখছে, তখন তারাও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মনে হীনমন্যতার জায়গায় একটা আত্মবিশ্বাস আসে যে হ্যাঁ আমরাও পারবো। আর কি দেখো তাদের মধ্যে নির্ভরশীলতা জন্মায়। নির্ভরশীল অর্থাৎ তারা নিজের উপর এখানে স্বনির্ভর হয়, কিন্তু অন্যের উপরে নয়। ঠিক আছে, তারা সমস্যা সমাধানের দক্ষতা তাদের বাড়ে। আর উমাতে দেওয়া রয়েছে দেখো এখানে সমস্যায় পড়ার ফলে শিক্ষার্থীরা তার পূর্ববর্তী অভিজ্ঞতাকে কাজে লাগায়। আমরা প্রত্যেকে যে কোনো সমস্যা সমাধানের জন্য কিন্তু আমরা পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাই। মনে রাখবে সবসময় এই জিনিসটা যে পূর্ব জ্ঞান আর নতুন জ্ঞান একসাথে মিশে সমস্যার সমাধান ঘটায়। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা সমস্যার সমাধান ঘটাতে গেলে তোমাকে পূর্ব জ্ঞান এবং নতুন জ্ঞান উভয়ের সমন্বয় ঘটাতে হবে। ঠিক আছে, যেমন তুমি একটা অঙ্ক পারছো না, সেই অঙ্কটা করার জন্য সেই দেখো কোনো অঙ্ক তুমি বলতে পারবে যে স্যার যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া কোনো অঙ্ক করতে পারবো আমি? তুমি বীজগণিত পাটিগণিত যাই করো, যোগ বিয়োগ গুণ ভাগ সব জায়গাতে রয়েছে, তাই না, জ্যামিতি বাদে। তো সেই ক্ষেত্রে পূর্ব জ্ঞান অর্থাৎ সেই ক্লাস 1-2 এ তুমি মায়ের কাছে বা বাবার কাছে শেখা সেই যোগ বিয়োগ গুণ ভাগ, সেটা কিন্তু তোমার অনার্সে এসে অঙ্ক করার সময় কাজে লাগছে, হিসাব করাতে, বাস্তব জীবনে কাজে লাগছে, তাই না? তো সেই যোগ বিয়োগ গুণ ভাগ আগে শেখা, তার মাধ্যমে তুমি ত্রৈরাশিক পদ্ধতিতে একটা অঙ্ক করতে শিখলে, অর্থাৎ পূর্ব জ্ঞানের সঙ্গে নতুন একটা জ্ঞান ত্রৈরাশিকের জ্ঞান তৈরি হলো, এবং ওই যে অঙ্ক বা সমস্যাটা ছিল সেই সমস্যাটার সমাধান তুমি করতে পারলে। তো যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমাদের পূর্ব জ্ঞান দরকার এবং নতুন জ্ঞান দরকার। পূর্ব জ্ঞান এবং নতুন জ্ঞান একসাথে মিশিয়ে কোনো একটা সমস্যার সমাধান করি। আচ্ছা, এরপরে আসি স্পাইরাল কারিকুলামে। স্পাইরাল কারিকুলামে এই যে ডান দিকে যে ছবিটা দেওয়া রয়েছে এই দিকে একটু লক্ষ্য করো। স্পাইরাল কারিকুলামে এটাই বলা হয়েছে, এটা খুব সহজ একটা ধারণা। এটা মূলত কারিকুলামের বা সিলেবাসের ক্ষেত্রে বোনার বলেছেন, তিনি যেহেতু টিচারও ছিলেন সেই কারণে, নাকি যে আমি তোমাদের যদি বাস্তব উদাহরণ দিই তাহলে কি বলবো না, আমি তোমাদের প্রথমে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট করিয়েছি, ধরো আমি ধরো পিয়াজের তত্ত্ব করিয়েছি, আমি ধরো প্যাভলভ থন্ডাই করিয়েছি, বুদ্ধি করিয়েছি, অর্থাৎ এগুলো পুরনো হয়ে গেছে, আর আজকে ব্রুনার করাচ্ছি। তো কালকে তোমাদের কাজ কি হবে, স্পাইরাল কারিকুলামে যদি তোমরা পড়াশুনো করো তাহলে কালকে তোমাদের কাজ হবে সিডিপি যখন পড়তে বসবে ওই পুরনো টপিকগুলো যেগুলো তোমাদের করানো হয়ে গেছে সেগুলো অল্প অল্প করে কিছুটা রিভিশন দেওয়া, তার সাথে সাথে আজকের যে নতুন টপিক তোমরা শিখছো ব্রুনারের থিওরি সেটাকেও সম্পূর্ণভাবে রিভিশন করা। অর্থাৎ নতুন এবং পুরনো উভয় টপিককে একসাথে নিয়ে যে সিলেবাসে আমরা এগিয়ে যাচ্ছি, যে পাঠ্যক্রমে এগিয়ে যাচ্ছি, সেই পাঠ্যক্রমকে সর্পিলাকৃতির পাঠ্যক্রম বা স্পাইরাল কারিকুলাম বলা হচ্ছে। যেমন এখানে লেখা রয়েছে দেখো নিউ কন্টেন্ট, অর্থাৎ নতুন, এই যে আজকের ব্রুনারের থিওরি নিউ কন্টেন্ট তোমাদের কাছে, তাই না? পুরোনো ব্যাচ যারা রয়েছে তাদের আলাদা ব্যাপার, নতুন ব্যাচের কাছে এটা কিন্তু নিউ কন্টেন্ট আজকে। আর তোমার আগে যেগুলো হয়ে গেছে পুরনো, আগের দিন যেমন ধরো আমরা চিন্তন প্রক্রিয়া করেছি সেটা ওল্ড কন্টেন্ট, সেটা চিন্তন প্রক্রিয়া আগের দিন হয়ে গেছে। তো সেই ওল্ড কন্টেন্টটার রিভিশন করবে, একই সাথে নিউ কন্টেন্টটাকেও তুমি পড়বে, রিভিশন করবে। এর ফলে কি হচ্ছে যে এর ফলে এই যে পদ্ধতিটা এটাকেই বলা হচ্ছে সর্পিলা পদ্ধতি বা স্পাইরাল কারিকুলাম। ঠিক আছে, এর ফলে ডিফিকাল্টি লেভেল থেকে আস্তে আস্তে দেখো আমরা মাস্টারির দিকে যাচ্ছি, অর্থাৎ যে প্রশ্নে আমরা যে সমস্ত প্রশ্ন আমাদের ডিফিকাল্ট লাগতো সেই সমস্ত প্রশ্নগুলো থেকে আস্তে আস্তে এই অ্যারোটা দেখো দক্ষতার দিকে যাচ্ছে, মাস্টারির দিকে যাচ্ছে। মাস্টারিকে বাংলায় কি বলে? দক্ষতা। অর্থাৎ কিছু কিছু এমন প্রশ্ন ছিল আগে যেগুলো খুব কঠিন লাগতো, তো এই স্পাইরাল কারিকুলামে পড়াশোনার ফলে সেই ডিফিকাল্টি থেকে আস্তে আস্তে আমরা দক্ষতার দিকে অগ্রসর হচ্ছি। তো যদি প্রশ্ন আসে স্পাইরাল কারিকুলামের প্রবক্তাকে, উত্তর করবে ব্রুনার। দেখো বাংলায় এটিকে সর্পিল পাঠ্যক্রম বলা হয়।
ব্রুনার এই ধারণার প্রবর্তন করেন। তো মনে রাখবে এই যে স্পাইরাল কারিকুলাম এর প্রবক্তা হচ্ছে ব্রুনার। তো ব্রুনার এই ধারণার প্রবর্তন করেন। তার মতে কোনো শিক্ষার্থী যখন কোনো জ্ঞান অর্জন করে তখন নতুন জ্ঞানের সাথে সাথে পুরনো জ্ঞানকেও সংযুক্ত করে রাখে এবং পুরনো ও নতুন জ্ঞান একই সাথে তার স্কিমার মধ্যে সঞ্চিত হয়। স্কিমা জিনিসটা তোমাদের আগে বুঝিয়েছি, ঠিক আছে, রেকর্ড আছে, দেখে নিও যারা পরে ভর্তি হয়েছো। তো স্কিমা কি না, সারা জীবনে অর্জিত যে জ্ঞান সেগুলোকে একসঙ্গে স্কিমা বলা হয়। অর্থাৎ এমন একটা পাত্র আমাদের বলতে পারে, এরকম একটা পাত্র যার মধ্যে বিভিন্ন ধরনের জ্ঞান সঞ্চিত রয়েছে। নতুন কোনো জ্ঞান যখন তুমি অর্জন করছো সেটাও ওইটার মধ্যে চলে যাচ্ছে। অর্থাৎ এতদিন ধরো সিডিপি ধরো 14টা ক্লাস হয়েছে, সেই 14টা ক্লাস যে মস্তি জায়গায় জমা রয়েছে সেটাকে স্কিমা বলছি। আজকে আমাদের 15 নম্বর থিওরি, সেটাও ওখানে চলে যাবে পড়ার পরে, তাই না? তো নতুন জ্ঞান স্কিমার মধ্যে সঞ্চিত হয়। তো এই নতুন জ্ঞান একই সাথে তার মধ্যে স্কিমার মধ্যে সঞ্চিত হয়। এটাই সর্পিল পাঠ্যক্রম নামে পরিচিত। যেমন আমরা যখন গ্র্যাজুয়েশন পড়ি বা গ্র্যাজুয়েট হই তখন আমরা জানি এনইপি 2020 আসার আগে 3 বছর পড়তে হতো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। বর্তমানে তো নিউ এডুকেশন পলিসিতে এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে আমরা যখন গ্র্যাজুয়েট হই তখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার তিনটে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তিন দুগুণে 6খানা সেমিস্টারে আমাদেরকে উত্তীর্ণ হতে হয়, তাই না? তুমি ধরো সেকেন্ড ইয়ারের পরীক্ষা একটাই ফেল করে গেলে বা পরীক্ষা দিলে না, তৃতীয় বর্ষের পরীক্ষা তুমি দিতে পারবে না বা তুমি গ্র্যাজুয়েট হতে পারবে না। অর্থাৎ গ্র্যাজুয়েট হওয়ার মানে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মানে কি, যে প্রথম বর্ষে যেটা তোমার কারিকুলামের মধ্যে রয়েছে, সিলেবাসের মধ্যে রয়েছে, সেই জ্ঞান তুমি নিয়ে এসো। দ্বিতীয় বর্ষের জ্ঞান তোমার রয়েছে, তৃতীয় বর্ষের সিলেবাসের জ্ঞান তোমার রয়েছে, এবং এই 3টে বর্ষ একসাথে মিলিয়ে তুমি গ্র্যাজুয়েট হলে বা তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। ঠিক এটাই স্পাইরাল কারিকুলাম, যে পুরনো ওই যে তৃতীয় বর্ষে যখন পড়ছো প্রথম এবং দ্বিতীয় বর্ষের জ্ঞানও তোমার মধ্যে রয়েছে পুরনোটা, আর নতুন জ্ঞানও তুমি শিখছো তৃতীয় বর্ষের, ঠিক আছে? এটা হচ্ছে স্পাইরাল কারিকুলাম। এবার বলো এতদূর পর্যন্ত বোনারের থিওরিটা তোমাদের কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা? এরপরে এর থেকে আসা সিটেটের বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। বলো কারো কোথাও অসুবিধা আছে? বুঝেছি স্যার। মিলিয়ারা বুঝতে পেরেছে, বাকিরা বলো কারো কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, পিয়ালি, কৃষ্ণেন্দু, ঠিক আছে, অভিজিৎ। চলো এবার তাহলে এই ব্রুনারের থিওরি থেকে আমাদের সিটেট এবং ডাব্লিউবি টেটে যে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আলোচনা করি। তোমরা খুব ভালো করে অ্যান্সারটা করার চেষ্টা করো, দেখো নিজেরাই সবকিছু করতে পারবে, ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, ব্রুনার তিনি আরেকটা কথা বলেছিলেন নাকি, তিনি নেতিবাচক উদাহরণের অসমর্থক ছিলেন। নেতিবাচক উদাহরণ দান এই স্পাইরাল কারিকুলামের সময়তেই তিনি বলেছিলেন নেতিবাচক উদাহরণ দেওয়া যাবে না শিশুদের। যেমন কি, যেমন ধরো বিভিন্ন প্রশ্নগুলো দেখবে তোমাদের স্টেটের ক্ষেত্রে আসে যে নিচের কোনটি বিকাশের নীতি নয়। তো এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে নেতিবাচক প্রশ্ন, নয় কোনটা এই উল্লেখ করে দিচ্ছে। তো সেরকম নেতিবাচক উদাহরণ দেওয়া যাবে না শিশুদেরকে, ঠিক আছে? মানে নয় না এই ধরনের শব্দ যোগে উদাহরণ প্রশ্ন এগুলো শিশু মনের পক্ষে উপযোগী নয়। এটা স্পাইরাল কারিকুলামে বলেছিলেন, এটা থেকে 17 সালে প্রশ্ন এসেছিল তাই বলে দিলাম। চলো এবার অ্যান্সার গুলো করার চেষ্টা করি। প্রথম প্রশ্নটা পড়ো এবং উত্তরটা বলার চেষ্টা করো, মুখে বলবে প্রত্যেকে। বলো, লার্নিং বাই ডুইং and experiencing the consequence of your action is। স্যার এটা সি হবে, সি হবে অপশন, ইনঅ্যাক্টিভ লার্নিং। ইনঅ্যাক্টিভ স্টেজ। আচ্ছা, প্রশ্নের মধ্যে কোথায় কি পয়েন্ট খুঁজে পেলে কেউ বুঝতে পেরেছো? লার্নিং বাই ডুইং আছে ওটা থেকে। আবার এই যে অ্যাকশন রয়েছে বা অ্যাক্টিভিটি রয়েছে এটাও একদমই তাই, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইনঅ্যাক্টিভ স্টেজ। আচ্ছা, ইনঅ্যাক্টিভ স্টেজের সময়সীমা কে বলতে পারবে, কত থেকে কত বছর? 3 বছর। জন্ম থেকে 3 বছর। জন্ম থেকে 3 বছর। হ্যাঁ, চলো 2 নম্বরটা বলো। ইংরেজিটা পড়ে বোঝার চেষ্টা করো, পরে সিটের দিতে সুবিধা হবে তোমাদের, না পারলে আমি বলে দেবো। বলো কোনটা হবে? এই যে স্পাইরাল কারিকুলাম থেকে বলো
শিশুরা কোন পদ্ধতিতে এ হবে শেখে এ ব্রুনারের হবে মতে? এ একদমই তাই, সঠিক উত্তর হবে অপশন এ। কেউ কি কমেন্ট করছো? কমেন্ট করবে না, সবাই আনমিউট করে মুখে বলবে, হ্যাঁ। আচ্ছা, এখানে এই স্পাইরাল আর লিনিয়ার এই ব্যাপারটা বলে দিই। স্পাইরাল কারিকুলাম তো পড়লাম, স্পাইরাল মানে কি? স্পাইরাল কারিকুলামের মেন বিষয় কি না, ওল্ড যে টপিক সেটা রিভিশন প্লাস নিউ টপিক, এটা হচ্ছে স্পাইরাল। আর লিনিয়ার যেটা রয়েছে সেখানে কি বলা হচ্ছে যে তোমার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমি পড়েছি সেই যে ধরো জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে, ব্যাস তখনই তুমি পড়েছো, আর রিভিশন করার দরকার নেই। নতুন নতুন টপিক অনলি নিউ টপিক অনলি, ওল্ড টপিক রিভিশন দরকার নেই। এটা হচ্ছে লিনিয়ার কারিকুলামের মেন কথা। আর স্পাইরাল কারিকুলাম কি বলা হচ্ছে না, তুমি পুরনো জিনিসটা যেটা রিভিশন করো, নতুন জিনিসটাও শিখতে থাকো, সেটারও রিভিশন করো। তো এটা পজিটিভ আমরা দেখি, বুঝতে পারছি, এবং এর ধারণা দিয়েছেন ব্রুনার। তো এখানে ব্রুনারের মতে এই স্পাইরাল পদ্ধতিতে শেখে এবং লিনিয়ার পদ্ধতিতে শেখে না। ঠিক আছে, এটা হচ্ছে স্পাইরাল, এটা হচ্ছে লিনিয়ার। অপশন এ হবে সঠিক উত্তর। চলো 3 নম্বরটা বলা হচ্ছে, দেখো 3 নম্বরটা পড়ো। বলো, প্রত্যেকে বলো কি হবে। ইমেজ অ্যান্ড ডায়াগ্রামস। আইকনিক মোড অফ লার্নিং ইজ বেসড অন সিস্টেম অফ ইউজিং। আইকনিক মোড অর্থাৎ চোখে দেখে শেখা, তাহলে এটা কি হবে? অবশ্যই অপশন সি সি হবে যারা বললে Image and একদমই তাই, diagram. ইমেজ অ্যান্ড ডায়াগ্রামস। অপশন সি। হ্যাঁ, এরকম ভাবেই ধরতে হবে, এগুলো সব সি। চলো 4 নম্বরটা করার চেষ্টা করো। স্যার অপশন ডি। অপশন ডি, প্রি অপারেশনাল। আচ্ছা, ব্রুনারের তত্ত্বে আইকনিক স্টেজ অর্থাৎ চোখে দেখে শেখা, সাথে মানে বয়সটার সাথে একটু তুলনা করে দেখো, অ্যান্সার পেয়ে যাবে। কি হবে? অপশন ডি হবে স্যার। ডি। ডি অপশন। অপশন ডি, প্রি অপারেশনাল স্টেজ, এটাই হবে সঠিক উত্তর। চলো 5 নম্বরটা দেখা যাক। বলো, ব্রুনার ইন্ট্রোডিউসড এ লার্নিং মেথড। কোন ধরনের শিখন পদ্ধতি ব্রুনার বলেছিলেন? Option D. ডি স্যার। ডিসকভারি। অপশন ডি, ডিসকভারি লার্নিং। ডিসকভারি লার্নিং। আবিষ্কারমূলক শিখন বা ডিসকভারি লার্নিং। পরবর্তী দিকে যাই আমরা। 6 নম্বর বলো, 6 নম্বরটা একটু ভালো করে পড়ে তারপর করো। অপশন বি স্যার। বলো প্রত্যেকে কার কোনটা মনে হচ্ছে? অপশন বি। ডি। অপশন বি। অপশন বি বি। কংক্রিট পিকটোরিয়াল আর সিম্বল। আচ্ছা, এখানে দেখো স্টেজগুলোর নাম কিন্তু একটু পাল্টে দিয়েছে সিটেতে। যদিও 22 সালে যেটা এসেছিল সেখানে হুবহু দিয়েছিল আমাদের প্রশ্নটা। আমি যেটা বলেছিলাম সিম্বলিক, সেটা সবসময় লাস্টে হবে। এখানে পিকচারিয়াল বলতে দেখো পিকচারের সাথে সম্পর্ক রয়েছে, পিকচার মানেই ছবি, তাহলে এটা কোন স্টেজ বলো তো? আইকনিক। আইকনিক। আর কংক্রিট যেটা মূর্ত, সেটাই হচ্ছে অ্যাক্টিভ। এটা জাস্ট অন্য নামে দিয়ে দিয়েছে। অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তীটা যাই, 7 নম্বর। অ্যানসার করো প্রশ্নটা ভালো করে পড়ার পর। সি। সি হবে। ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ সি। মোড। ইনঅ্যাক্টিভ। আচ্ছা, রান ক্লাসে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ সংগঠিত করেন। এখানেই আমরা বুঝতে পারছি মানে অ্যাক্টিভিটি করানো হচ্ছে শিশুদের দ্বারা, যাতে শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিখতে পারে। অবশ্যই এটা ইনঅ্যাক্টিভ মোড অফ লার্নিং তিনি ব্যবহার করছেন। 8 নম্বরটা বলো সঠিক উত্তর কোনটা হবে? অ্যাকর্ডিং টু ব্রুনার থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ মোড অফ থিঙ্কিং? কোনটা চিন্তনের প্রক্রিয়া নয়?
বি স্যার। Numeric. এটা সবাই অপশন আছে। তিনি ইনঅ্যাক্টিভ স্টেজের কথা বলেছেন, আইকনিক স্টেজের কথা বলেছেন, সিম্বলিক স্টেজের কথা বলেছেন, নিউমেরিক বলে কোনো স্টেজের কথা তিনি বলেননি। চলো 9 নম্বর প্রশ্ন করো। এটা ব্রুনার হতো, এটা ব্রুনার। এটা ডিসকভারি লার্নিং। অপশন এ ডিসকভারি। ডিসকভারি লার্নিং। আচ্ছা, এই কন্ডিশনিং মানে কি বলতো? কন্ডিশনিং থিওরি কার? অনুবর্তন। ভেরি গুড। কে বললো এটা অনুবর্তন? আমি স্যার। হ্যাঁ, অনুবর্তন প্যাভলভের। আচ্ছা, রোড মেমোরাইজেশন মানে কি? মুখস্থ মুখস্থ করা। শুধুই কি মুখস্থ করো? না বুঝে মুখস্থ করা। না বুঝে মুখস্থ। হ্যাঁ, যেমন আমি যদি একটা এখন আরবি বা উর্দু কবিতা মুখস্থ করি বা কোনো পর্তুগিজ কোনো কবিতা মুখস্থ করি, সেটা না বুঝে মুখস্থ করা মানে অর্থ না বুঝে মুখস্থ করা। এই যে আমি তো ভুলে দিয়ে দিলাম, সিগন্যাল লার্নিং না, এটা ডিসকভারি লার্নিং। অপশন এ। চলো পরবর্তী দিকে যাই। এই যে 10 নম্বর প্রশ্ন, এটা এসেছিল আমাদের আরশোলা পাখি নয়। এই ধরনের নেতিবাচক উদাহরণ দিয়ে পাখিদের উপর পাঠ শুরু করা থেকে নিরুৎসাহিত করেছিলেন কে? অপশন এ হবে ব্রুনার। এ হ্যাঁ, স্যার। সঠিক উত্তর ব্রুনার হবে। স্পাইরাল কারিকুলামে এই কথা তিনি বলেছেন। এবার দেখি 22 সালে কেমন প্রশ্ন এসেছিল আমাদের। দেখো 22 সালের প্রশ্নটা করার চেষ্টা করো। বলো সঠিক উত্তর কোনটা হবে? এ। According to Brunner, the stage of learning in increasing order. Increasing order. বলো কোনটা হবে? Option এ A. হবে। এ হ্যাঁ স্যার, হবে। অপশন এ। একদমই তাই, অপশন এ হবে সঠিক উত্তর। এখানে এই যে যিনি করেছিলেন ভুল হয়ে গেছিল, তার অপশন ডি করেছিলেন সম্ভবত, দাগানো রয়েছে। তো এটাই হয়তো সেই সময় বুনারের থিওরি জানা ছিল না, যদিও 22 সালে বুনারের থিওরি আমাদের সিলেবাসে ছিল না, এখনো উল্লেখ নেই, কিন্তু 22-এ যেহেতু দিয়েছে একবার, তাই আমি করিয়ে দিলাম তোমাদের। মানে প্রশ্নটা সাংঘাতিক সহজ, কিন্তু এই যে স্টেজটা, এই আজকে যে ক্লাসটা করলে, এটা না করলে কিন্তু কোনোভাবেই ধরতে পারবে না। আর ক্লাসটা করলে এই প্রশ্নটা একদম জলহাত। মানে পরপর 3টে স্টেজের নামটা চেয়েছে, ইনঅ্যাক্টিভ, আইকনিক, সিম্বলিক। এবার দেখো আমি কেন ইংরেজিটা মুখস্থ করতে বললাম, বাংলায় দেখো কত রকমের নাম হয়, সক্রিয়তামূলক, মূর্ততাধর্মী, সাংকেতিক, এছাড়াও অন্য আরো নাম দিতে পারে, কিন্তু তুমি ইংরেজি করলে ইংরেজিতে সেই সেম নামই পাবে পরপর। এবার বলো এতদূর পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বুনারের তত্ত্ব তাহলে আমরা টোটাল কমপ্লিট করলাম আজকের ক্লাসে। এটা খুব ইম্পর্টেন্ট এবং বেশি কিছু নেই, শুধুমাত্র এই 3টে স্টেজ, তাদের বয়স সীমা, বৈশিষ্ট্য আর এই স্পাইরাল কারিকুলাম, ডিসকভারি লার্নিং, ব্যাস এই কোটাকে ভালো করে রিভিশন করো। ঠিক আছে, চলো কারো কোনো সমস্যা থাকলে গ্রুপে বলবে। আজকে তাহলে এতদূর থাক, আমরা ক্লাসটা শেষ করছি। কালকে আমাদের কি আছে, ইভিএস আছে, কালকে ইভিএস হবে, পরশুদিন বাংলা ক্লাস হবে। ঠিক আছে, গুড নাইট সবাইকে। গুড নাইট। স্যার, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট।